আসসালামু আলাইকুম। আমাদের আজকে একাদশের ক্লাস পল্লবী মহিলা ডিগ্রি কলেজ, মিরপুর 12, ঢাকা 1216। সহকারী অধ্যাপক জুবাইদা সামিহা খাতুন বলছি। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো সবাই। তোমরা অনেকেই অ্যাসাইনমেন্টের কাগজপত্র নিয়ে গেছো, প্রশ্ন নিশ্চয়ই বুঝতে পেরেছো এবং সেভাবে উত্তরও লেখাবার চেষ্টা করছো। যেখান থেকে পড়ানো হয়েছে সেখান থেকেই কিন্তু প্রশ্নগুলো ছিল। যাই হোক, আজকে আমরা সপ্তম অধ্যায়ের শেষ অংশটা পড়ব। খেয়াল করো, এখানে দেয়া আছে। এর আগে আমরা পড়েছিলাম যে সম্পদ কি, সম্পদের শ্রেণী বিভাগ কি, আমরা এগুলো পড়েছি। আজকে আমরা এই সম্পদেরই আরেকটু অংশ পড়ব। সেটা হচ্ছে বিভিন্ন ধরনের যে মানবীয় ও অমানবীয় সম্পদ আছে সেগুলোর আসলে গুরুত্বটা কি। গুরুত্ব হচ্ছে, প্রথমে গুরুত্ব দিতে গেলে কিছু জিনিসের দিকে খেয়াল রাখতে হবে। যেমন জ্ঞান, আমরা জানি জ্ঞানই আলো, জ্ঞানই শক্তি। তাই গৃহ ব্যবস্থাপনায় জ্ঞানী ব্যবস্থাপকের তুলনা হয় না। জ্ঞান দিয়ে সম্পদ অর্জন করা যায়। সুষ্ঠু গৃহ পরিচালনায় চাই সর্বাধিক জ্ঞান। পুষ্টি জ্ঞান, শিশু পালনের জ্ঞান, মানব প্রকৃতির জ্ঞান, বস্ত্র পরিচ্ছদের জ্ঞান, সাংস্কৃতিক জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান, সর্বোপরি চাই গৃহ পরিচালনার জ্ঞান। প্রতিটা জিনিসই পরিচালনা করতে গেলে কিছু জ্ঞানের প্রয়োজন হয়। এই জ্ঞানটা পাশের পরিবেশ থেকেও পাওয়া যেতে পারে, আবার পুঁথিগত বিদ্যা থেকেও অর্জন করা হতে পারে। তবে পারিপার্শ্বিক অবস্থা থেকে যে জ্ঞান অর্জন করা হয়, পাশাপাশি পুঁথিগত বিদ্যা যদি সেখানে অ্যাড হয়, তাহলে আরো নতুন কিছু পাওয়া যেতে পারে। সামর্থ্য ও দক্ষতা, পরিবারের সদস্যদের যে দক্ষতা, সামর্থ্য এবং নৈপুণ্য লক্ষ্য অর্জনে কিন্তু অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে। পরিবারের জীবনযাত্রার মান, জীবন দর্শনকে কেন্দ্র করে লক্ষ্যের পৌঁছানোর যে দক্ষতা, যে নৈপুণ্য ও সামর্থ্য পুঁজি হিসাবে কাজ করে। সকলের দক্ষতা এবং নৈপুণ্য কিন্তু সমান নয়। তাই এসবের পরিপ্রেক্ষিতে কাজকর্ম ভাগ করে দিলে সহজে কাজ সম্পন্ন হয় এবং কাজের মান বজায়ও থাকে। এসব সম্পদ পরিবারের আর্থিক আয়ের পথকে সুগম করে। প্রতিটা মানুষ, তোমাদের ঘরে যতজন আছে সবারই কি একই রকম সামর্থ্য এবং দক্ষতা আছে? কেউ হয়তো ঘর গোছাতে ভালো দক্ষতা অর্জন করেছে, কেউ রান্নাতে ভালো দক্ষতা অর্জন করেছে, কেউ বাহিরের কাজ করতে দক্ষতা অর্জন করেছে। যে যেই কাজে দক্ষতা অর্জন করেছে এবং সামর্থ্য আছে, সে সেই কাজটা যদি করে তাহলে অবশ্যই প্রতিটা জিনিস খুব সুন্দরভাবে হবে। সবাই মিলে একটা কাজ করলে সেই কাজে কখনো ভুল হওয়ার সম্ভাবনা থাকে না, যদি সবাই একসঙ্গে হয়ে কাজ করতে পারে। দৃষ্টিভঙ্গি, নানা প্রতিকূল এবং অনুকূল পরিবেশের উদ্ভব পরিস্থিতির যে অভিজ্ঞতা থেকে দৃষ্টিভঙ্গি কিন্তু গড়ে ওঠে। চিন্তা, চেতনা, অনুভূতি, বিশ্বাস, প্রবৃত্তি, প্রতিটা ব্যক্তির দৃষ্টিভঙ্গির সমষ্টি। প্রতিটা মানুষের চিন্তা চেতনা এক না, আলাদা হতে পারে। অনুভূতি একরকম না, আলাদা হতে পারে। বিশ্বাসও এক না। তাহলে এই প্রতিটা জিনিসই কিন্তু একটা ব্যক্তির যে দৃষ্টিভঙ্গি তার উপরে হবে, তার এই চিন্তা, চেতনা, অনুভূতি বা বিশ্বাস। অর্থ দিয়ে নয়, দৃষ্টিভঙ্গি দিয়ে কিন্তু জীবনের মান এবং মূল্যবোধ স্থির হয়। তোমার প্রচুর অর্থ আছে, কিন্তু তুমি তোমার দৃষ্টিভঙ্গির কারণে কিন্তু তুমি সেখানে যেতে পারবে না। সাধারণত বলে দুঃখিত, সাধারণত বলে যে
রাজার ছেলে রাজাই হয়, প্রজার ছেলে প্রজাই হয় না। যদি দৃষ্টিভঙ্গির যদি পরিবর্তন করা যায় তাহলে অবশ্যই প্রজার ছেলে রাজা হতে পারে। অতএব যদি তোমার দৃষ্টিভঙ্গি ঠিক থাকে তাহলে তুমি তোমার দক্ষতা জ্ঞানকে কাজে লাগিয়ে, সামর্থ্যকে কাজে লাগিয়ে কিন্তু তুমি তোমার লক্ষ্যের পরিবর্তন করতে পারো। বাবা মায়ের চিন্তাধারা সন্তানের দৃষ্টিভঙ্গি গড়তে কিন্তু খুব সাহায্য করে। কোনো কোনো দৃষ্টিভঙ্গি মানুষকে কাজে এগিয়ে দেয়, বাস্তব জীবনের মুখোমুখি হতে সাহায্য করে। তোমাদের সঙ্গে আমার ক্লাস খুব একটা হলো না, না হলে তোমাদের সঙ্গে অনেকেরই দৃষ্টিভঙ্গি নিয়ে আমার সঙ্গে আলাপ হতো। তবে আমি বলবো, তুমি যেখানেই আছো না কেন, যেই পরিবেশেই থাকো না কেন, তুমি তোমার দৃষ্টিভঙ্গিটা যদি পরিবর্তন করো, ভালোর দিকে নাও, তাহলে অবশ্যই তুমি তোমার যে সম্পদ আছে, জ্ঞান, সামর্থ্য, দক্ষতা, তুমি সেগুলোকে কাজে লাগিয়ে তুমি তোমার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে। শক্তি শক্তি দুই ধরনের আছে, আমরা জানি, একটা শারীরিক এবং একটা মানসিক। এই দুই ধরনের শক্তি কিন্তু মানব সম্পদ। চিন্তা এবং দৈহিক কাজের জন্য প্রয়োজন। কোনো কাজে মানুষ কতটা শক্তি ব্যয় করতে পারে তা নির্ভর করে কিন্তু তার বংশগতি, দেহের অভ্যেস এবং মনের প্রস্তুতির উপর। যদি তুমি মনে করো যে না, আমি আজকে অনেক দিন লকডাউনে ক্লাস হলো না, অনেক দিন বন্ধ যাচ্ছে, পড়াশোনা ঠিক মতন হচ্ছে না, কিন্তু আমি আমার মন স্থির করলাম, মানসিক যে শক্তি তাকে আমি শক্তভাবে ধরলাম যে হ্যাঁ, আমি আমার প্রতিদিনের পড়াটা তৈরি করে ফেলবো, বা যা আপারা অনলাইনে পড়াচ্ছেন তা পড়ব, এবং প্রয়োজনে আপাদের সঙ্গে যোগাযোগ করে, স্যারদের সঙ্গে যোগাযোগ করে আমি চেষ্টা করব সেই পড়াটাকে আরও ভালোভাবে তৈরি করতে। তুমি যদি মানসিক শক্তিকে শক্ত করতে পারো তাহলে শারীরিক শক্তি তুমি অবশ্যই এখানে কাজে লাগাতে পারবে। সময়। নিকেল এবং ডর্সি কিন্তু সময়কে মানবীয় সম্পদ হিসাবে বিবেচনা করেছেন। এটা অনস্বীকার্য যে মানুষ এই পৃথিবীতে থাকুক আর নাই থাকুক, সময় কিন্তু থাকবে। সময় জন্মলগ্নেই ব্যক্তির অধিকার। তাই ইরমা এইচ গ্রেস এবং ওয়ালবার্ট ক্যান্ডেল সময়কে মানবীয় সম্পদ বলেছেন। আমরা জানি সময় কিন্তু 24 ঘন্টা, এর থেকে বাড়বেও না, কমবেও না। এরপরে আছে অর্থ। অর্থ একটা বস্তুবাচক সম্পদ। অর্থ দ্বারা পারিবারিক চাহিদা পূরণের জন্য দ্রব্য ও সেবাকর্ম ক্রয় করে থাকে। মানুষের যে কোনো চাহিদা বা প্রয়োজন পূরণের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হয় অর্থের। তাই পারিবারিক জীবনে অর্থকে সুষ্ঠু ও সঠিকভাবে ব্যবহার করলে আমাদের চাহিদাগুলো অর্থ ও অন্যান্য সম্পদ দ্বারা পূরণ করতে পারি। যেমন জমি, বাড়ি, অলংকার, এগুলো মানুষের জীবনের পরিচয় বহন করে। জমি জমা, বাড়ি এবং অলংকারের বিনিময় মূল্য আছে, এটা পরিমাপ করা যায় এবং মালিকানা হস্তান্তর করা যায়। আমরা জানি অর্থ কোনটা, যার বিনিময় মূল্য থাকবে, যার পরিমাপ করা যাবে এবং মালিকানা হস্তান্তর করা যাবে। সবশেষে হলো সামাজিক ও রাষ্ট্রীয় সুযোগ সুবিধা। রাষ্ট্রীয় এবং সামাজিক সুবিধাগুলো কি? রাস্তাঘাট আছে, যোগাযোগ ব্যবস্থা আছে, বিদ্যুৎ, পার্ক আছে, উপাসনালয় আছে, পাবলিক লাইব্রেরি, বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, বিভিন্ন জিনিস আছে। এগুলো সামাজিক ও রাষ্ট্রীয় সুবিধা। মানুষের যে অধিকার সূত্রে তা পায়। উন্নত বিশ্বে এই সুযোগ সুবিধা অনেক বেশি, যদিও আমাদের দেশে তুলনামূলক কম, তারপরেও একেবারে নগণ্য কিন্তু বলা যাবে না। তাই রাষ্ট্রীয় যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো, সেই সম্পদগুলোকেও আমরা আমাদের প্রয়োজনে কাজে লাগাতে পারি। এবার আসি, এই যে এত অর্থ বললাম, সেই অর্থ সম্পদ ব্যবস্থাপনা আমরা কিভাবে করতে পারি। অর্থ ব্যবস্থাপনা করতে গেলে, এই অর্থ ব্যবস্থাপনা বলতে আমরা কি বুঝি? লক্ষ্য অর্জন বা চাহিদা পূরণ করতে
অর্থকে কিভাবে ব্যবহার করতে হবে। অর্থ ব্যবস্থাপনার ক্ষেত্রে লক্ষ্য অর্জনের জন্য গৃহ ব্যবস্থাপনার ধাপগুলো অনুসরণ করা প্রয়োজন হবে। আমরা গৃহ ব্যবস্থাপনার ধাপগুলো কিন্তু পড়েছিলাম, মনে আছে তো? পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ, অনেকগুলো পড়েছিলাম। যেমন লক্ষ্য অর্জনের জন্য অর্থ ব্যবহারের পরিকল্পনা ও বাস্তবায়িত করা এবং সর্বশেষে সমস্ত কার্যকলাপের মূল্যায়ন করা। অর্থ ব্যবস্থাপনার উদ্দেশ্য হলো সচেতনতার সাথে অর্থ ব্যয় ও সর্বাধিক পরিতৃপ্তি অর্জন করা। পরিবারের অর্থের পরিকল্পনা না থাকলে অর্থের অপচয় হয়। অর্থ সম্পদ সীমিত, তাই এটি ব্যয়ের পরিকল্পনা করতে হবে। সুতরাং কি করা উচিত? অর্থ ব্যবস্থাপনা বলতে আমরা বুঝবো লক্ষ্য অর্জন বা চাহিদা পূরণ করতে অর্থকে কিভাবে ব্যবহার করতে হবে, তাই তার একটা ব্যবস্থাপনা গ্রহণ করা। অর্থ ব্যবস্থাপনা যদি আমরা ঠিক রাখতে পারি তাহলে আমাদের নিজস্ব যে চাহিদা, যে প্রয়োজন, যে লক্ষ্য অর্জনের চেষ্টা, তা সুন্দরভাবে সম্ভব হবে। আমাদের এই পারিবারিক আয় এবং আয়ের কিছু প্রকারভেদ আছে। একটা নির্দিষ্ট সময়ে পরিবারের সদস্যরা শ্রমের বিনিময়ে যে অর্থ বা ক্রয় ক্ষমতা অর্জন করে, সাধারণত অর্থেই তাকে পরিবারের আয় বলা হয়। তবে পরিবারের সদস্যদের দ্বারা অর্জিত দ্রব্য সামগ্রী ও সেবাকর্মকে পরিবারের আয় হিসাবে বিবেচনা করা যায়। যেমন ছেলে মেয়েদের পড়ানো, নিজেদের বাগান, শাকসবজির চাষ, গৃহের কাজকর্ম, সেলাই করা ইত্যাদি। আমরা আয় বলতে যদি শুধু বুঝি যে শ্রমের বিনিময়ে অর্থ অর্জন করা, তা কিন্তু নয়। আমি যদি আমার ঘরের কিছু কাজ নিজে করি, নিজে যদি অন্যের দ্বারা না করিয়ে নিজের ওই অর্থটাকে কিছুটা সাশ্রয় করি, তাহলে সেটাও কিন্তু আমার একটা আয়। এই আয়কে দেখো তিনটা ভাগে ভাগ করা হয়েছে। একটা বলেছে আর্থিক আয়, একটা প্রকৃত আয়, আর একটা হচ্ছে মানসিক আয়। আর্থিক আয় কি? আমরা জানি আর্থিক আয় হচ্ছে আমাদের শ্রমের বিনিময়ে অর্থ অর্জন করা। প্রকৃত আয় সেটা আমাদের দুই ভাগে আবার ভাগ করা হয়েছে, যেমন প্রত্যক্ষ প্রকৃত আয় এবং পরোক্ষ প্রকৃত আয়, আর হচ্ছে মানসিক আয়। পরিবারের আয়কে এই যে তিনটা প্রধানে ভাগ করা হলো, এর আর্থিক আয়টা কি? আর্থিক আয় হলো অর্থ বা টাকা পয়সা উপার্জন করা। এটি নগদ অর্থ, ব্যাংক ড্রাফট বা চেকের মাধ্যমে হাতে আসতে পারে। বাংলাদেশে এর মুদ্রা টাকা হিসাবে বিবেচিত। আর্থিক আয় একটা নির্দিষ্ট সময়ের জন্য অর্জিত হয় এবং সময়ের সঙ্গে সঙ্গে তা বদলায়। যেমন সাপ্তাহিক মজুরি হতে পারে, মাসিক বেতন হতে পারে। এছাড়া বাড়ি ভাড়া, বিভিন্ন ভাতা, মুনাফা, এরকম বিভিন্ন জায়গা থেকেও কিন্তু অর্থ অর্জিত হতে পারে। অর্থের কতগুলো কাজ রয়েছে, যেগুলো হচ্ছে বিনিময়ের মাধ্যমে, মানে অর্থের বিনিময়ে দ্রব্য পাওয়া যাবে। মূল্যের পরিমাপক, অর্থের অঙ্কের মাধ্যমে দ্রব্যের মূল্য জানা যাবে। ঋণ পরিশোধের মান, আমাদের ঋণের লেনদেন অর্থের দ্বারাই কিন্তু আমরা করতে পারি। সঞ্চয়ের ভান্ডার, অর্থ সঞ্চয় করা যায়। আমরা ব্যাংকে বা বিভিন্ন অনেকে সমিতি করো, কোনো না কোনো ভাবে কিন্তু তোমরা অর্থকে সঞ্চয় করতে পারো। প্রকৃত আয়, প্রকৃত আয় কি? প্রকৃত আয় পরিবারের নির্দিষ্ট সময়ের ভোগ্য দ্রব্য সামগ্রী বা সেবা কর্ম দ্বারা গঠিত। যেমন অর্থের প্রকৃত মূল্য নির্ধারণ করে সেটা কোনো দ্রব্য, সেবা, নিরাপত্তা ইত্যাদি বিভিন্ন পরিমাণ ক্রয় করতে পারে, তার
উপর। যেমন আর্থিক আয় দ্বারা প্রকৃত আয় কেনা যায়। এজন্য অনেক সময় প্রকৃত আয়ের পরিমাণ আর্থিক আয়ের উপর নির্ভরশীল। তুমি যদি হাসপাতালে যাও, সেখানে সেবাকর্ম কেনো, তাহলে অর্থ দিয়ে কিন্তু তোমাকে কিনতে হচ্ছে, তাহলে প্রকৃত আয়টা তুমি অর্থ দিয়ে কিনে নিচ্ছ। উৎপাদক এবং ভোক্তা উভয়ের দ্রব্যকে প্রকৃত আয় বলা হয়। উৎপাদকের দ্রব্য যেমন বিভিন্ন কাঁচামাল, যন্ত্র, এগুলো সবকিছুই প্রকৃত আয়ের অন্তর্ভুক্ত। পারিবারিক জীবনে প্রকৃত আয়ের গুরুত্ব অনেক। যদি বাজার দর বৃদ্ধি পায়, তখন আমরা বলি যে জিনিসের মূল্য বেড়েছে, কিন্তু সেই অনুপাতে যদি আর্থিক আয় না বাড়ে, তবে পরিবার আগের ন্যায় একই পরিমাণ দ্রব্য এবং সেবা কিনতে পারবে না। এক্ষেত্রে আর্থিক আয় একই অবস্থায় থাকবে, প্রকৃত আয়ের পরিমাণ তখন কমে যাবে। এই প্রকৃত আয়কে কিন্তু আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। আমরা আগে দেখেছি, একটা ডায়াগ্রাম আমরা দেখতে পাচ্ছি, সেখানে প্রত্যক্ষ প্রকৃত আয় আর পরোক্ষ প্রকৃত আয়। প্রত্যক্ষ প্রকৃত আয় কি? এই আয় কোনো পরিবার টাকার বিনিময় ছাড়া সরাসরি অর্জন করে। যেমন বাগানের শাকসবজি, ফল, গৃহস্থালির কাজকর্ম, ছেলে মেয়েদের পড়ানো, বাড়িতে পোশাক সেলাই করা, লন্ড্রিতে কাপড় না দিয়ে নিজেরা পরিষ্কার ও ইস্ত্রি করা, এগুলো হচ্ছে প্রত্যক্ষ প্রকৃত আয়। দেখো, অনেকেই বলে আমার মা গৃহিণী, তিনি কোনো আয় করেন না। না, তিনি প্রত্যক্ষ প্রকৃত আয় করেন, কারণ তিনি সকালবেলা উঠে যা করেন, তিনি যদি তা না করতেন, তাহলে সেটা নিশ্চয়ই তোমাদের কাউকে দিয়ে করাতে হতো। তাহলে মা যে কাজগুলো করেন, সেটা কিন্তু একটা প্রত্যক্ষ প্রকৃত আয়। পরোক্ষ প্রকৃত আয় কি? অর্থের বিনিময়ে সাধারণত যেসব পণ্য সামগ্রী, সেবা কর্ম, নিরাপত্তা ইত্যাদি ক্রয় করা যায়, তাকে পরোক্ষ প্রকৃত আয় বলে। আমরা উদাহরণ দিতে পারি, আমরা একটা দিয়াশালাই থেকে শুরু করে একটা গাড়ি পর্যন্ত টাকা দিয়ে কিনি। আবার পরিবারের একটা কাজের লোকের সেবা থেকে শুরু করে একজন চিকিৎসকের চিকিৎসা সেবা আমরা কিনে থাকি। এসব কিছুই কিন্তু আমাদের অর্থের মাধ্যমে কিনতে হয়। সুতরাং এসব কিছুই পরোক্ষ প্রকৃত আয়ের অন্তর্ভুক্ত। আবার দ্রব্যের মূল্য বৃদ্ধি পেলে অর্থ বেশি ব্যয় হয়, এতে পরোক্ষ প্রকৃত আয় হ্রাস পায়। তবে কতগুলো উপায়ে কিন্তু আমরা এই আয় সহজেই বাড়াতে পারি। যেমন ধরো, বিভিন্ন দোকান বা ব্যবসার প্রতিষ্ঠানে বিভিন্ন মৌসুমে কিন্তু হ্রাসকৃত মূল্যে দ্রব্য সামগ্রী বিক্রি করে, তখন সেগুলো কিনতে পারি। যেমন এখন অনেক গরমের জামা কাপড়গুলো কিন্তু কম দামে ছেড়ে দিচ্ছে, আমরা সেই পোশাকগুলো কিনে রাখতে পারি। আবার যখন শীতটা চলে যাওয়া শুরু করবে, তখন শীতের পোশাকগুলো কম দামে দিয়ে দিবে, সেখানেও তখন আমরা শীতের পোশাকগুলো কিনে রাখতে পারি। পরিচিত ব্যক্তি যেমন চিকিৎসক, শিক্ষক, প্রকৌশলী বা টেকনিক্যাল বিষয়ের কোনো ব্যক্তির কাছ থেকে পরিবার স্বল্প মূল্যে বা বিনামূল্যে সেবা লাভ করে পরোক্ষ আয় বাড়াতে পারে। যেমন পরিচিত যদি কোনো ডাক্তার থাকে, তার কাছ থেকে তুমি ওষুধের একটা সাজেশন নিতে পারো। কোনো ইঞ্জিনিয়ার থাকলে তার কাছ থেকে তুমি তোমার টেকনিক্যাল কোনো কাজের সাহায্য নিতে পারো। কোনো শিক্ষক যদি থাকেন পরিচিত, তার কাছ থেকে তুমি পড়ার ব্যাপারটাও একটু বুঝে নিতে পারো, তাহলে সেক্ষেত্রে তোমার পরোক্ষ আয় বেড়ে যাবে। সরকারি সেবা, সরকার জনগণকে কিন্তু স্বল্প মূল্যে সেবা দিয়ে থাকে, সেই সুযোগগুলো যদি গ্রহণ করো, তাহলে পরোক্ষ আয় বাড়ানো যাবে। যেমন হাসপাতাল আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, সরকারের বেঁধে দেওয়া ন্যায্য মূল্য দ্রব্য সামগ্রীও যদি ক্রয় করো, তাহলেও কিন্তু তুমি পরোক্ষ আয় বাড়াতে পারো। দেখো, আমাদের সরকারি হাসপাতাল, আমরা অনেকেই বলি সরকারি হাসপাতাল, নাকটা একটু
কেমন যেন ভালো লাগে না, গন্ধ বেশি। একটু ব্র্যান্ড কোনো হাসপাতালে যাব, প্রাইভেট কোনো হাসপাতালে যাব। কিন্তু তোমরা কি জানো, প্রকৃত সেবা মূলত সরকারি হাসপাতালেই পাওয়া যায়। আমি আমার ব্যক্তি জীবনের অভিজ্ঞতা থেকে বলি, আমি একবার খুবই অসুস্থ হয়েছিলাম, আমাকে একটা প্রাইভেট হাসপাতালে নেওয়া হয়েছিল, নামটা বলবো না। সেখানে আমাকে সেই মুহূর্তে যা করতে চেয়েছিল, যদি তারা সেটা করে ফেলতেন তাহলে আমি বোধহয় আমার 2 বছর হয়ে যেত আমার মৃত্যু। কিন্তু সেই মুহূর্তে আমার মেয়ে আমার কাছে এসে বলাতে আমি বলেছিলাম, না হবে না, তুমি বলো তোমার বাবাকে আমাকে এখান থেকে বের করতে। এবং আমার মেয়ের একমাত্র উদ্যোগে, তার বাবা তো একদমই হয়ে গিয়েছিল যে নাকি ডাক্তার যা বলছে তার উপরে কিছু করা যাবে না, কিন্তু আমার মেয়ের উদ্যোগে আমাকে সেদিন ওখান থেকে বের করে আনা হয় এবং আমি একটা সরকারি হাসপাতালে যেয়ে ঢুকি, যেখানে বেড পাওয়া খুবই দুরূহ ব্যাপার, নোংরা পরিবেশ এবং গন্ধে থাকা যায় না। কিন্তু আমি জানতাম ওই হাসপাতালে যে ট্রিটমেন্টটা আমি পাবো তা আমি বড় হাসপাতালে পাবো না। এই অভিজ্ঞতাটা আমার থাকার কারণে আমি ওই হাসপাতালেই থেকে যাই। অনেকে আমাকে অনেক কটু কথা শুনিয়েছে যে এই হাসপাতালে কেন, ওই হাসপাতালে থাকতে পারতেন না, আমি থাকিনি। যার কারণে আজও আমি সুস্থ এবং আমি আমার পরিবারের সাথে বসবাস করছি। অতএব সরকারি হাসপাতাল হলেই যে খারাপ এমনটা বলা যাবে না। অতএব আমাদের যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো নিতে আমাদের কুণ্ঠাবোধ করা উচিত না। ন্যায্য মূল্যে কিন্তু এখন অনেক জিনিস বিক্রি হচ্ছে ট্রাকে, অনেকেরই প্রেস্টিজে লাগে ট্রাক থেকে কিনবো, দেখে মানুষ কি বলবে, আমাকে কে দেখবে, আমাকে বাসায় কি কেউ কিছু দিয়ে যাবে, যাবে না তো। অতএব আমি আমার প্রয়োজন অনুযায়ী কোথা থেকে কি নিব সেই জিনিসটা তোমরা দেখতে পারো। আমি কিন্তু ট্রাকের পেঁয়াজ খাই, তোমরা জানো। তোমরা হয়তো বলবে সামিয়া হাপা ওখান থেকে আনে, হ্যাঁ আনি, আমি নিজেই জানি। চোখের সামনে যদি পড়ে যায় আমি কিন্তু ছাড়ি না। আমি জানি এখান থেকে আমি যা কিনবো কম দামে পাবো, অন্তত আমার মাসের কিছুটা টাকা বেঁচে যাবে। অতএব আমি ঝটপট নেমে পড়ি এবং সেখান থেকে আমি নিয়ে আসি, যদিও এই এলাকায় এটা পাওয়া খুব দুরূহ ব্যাপার। আচ্ছা, এরপরে আসি আমরা মানসিক আয়। মানসিক আয় এক ধরনের অনুভূতি, যে অনুভূতিটা যদি কারো থাকে তাহলে তার প্রশান্তি। অর্থ ব্যয় করেও প্রকৃত আয় থেকে আমরা যে তৃপ্তি বা সন্তুষ্টি পাই সেটাই হচ্ছে মানসিক আয়। যেমন কোনো দ্রব্য কিনে যদি আমরা তৃপ্তি পাই, সবাই ইতিবাচক মন্তব্য করে, তখন মানসিক আয় বৃদ্ধি পায়। আবার দ্রব্য কেনার পর বাড়িতে এসে যদি মনে অতৃপ্তি আসে বা অন্য কেউ নেতিবাচক মন্তব্য করে, তখন মানসিক আয় হ্রাস পায়। কেউ কিনে আনার পর যদি বলে খুব ভালো হয়েছে, কম দামে পেয়েছো, মানসিক আয় তখন বৃদ্ধি পাবে, আমি জিতেছি। আর যখন শুনি না হলো না, একটা দাম মনে হয় বেশি পড়েছে, তুমি ভুল জিনিস কিনেছ, তখন কি হবে, মানসিক আয়টা কমে যাবে। আবার নিজের বাগানে উৎপাদিত শাকসবজি খেয়েও কিন্তু আমাদের বেশি মানসিক তৃপ্তি লাভ করা যায়। বর্তমানে ফরমালিনের যুগে আমরা অনেকেই কিন্তু বাড়িতে ছোটখাটো টবে কিছু না কিছু করার চেষ্টা করি, করাটা খুবই ভালো, করলে তুমি সেখানে মানসিক একটা তৃপ্তি পাবে। মোট আয় কি? আর্থিক আয় এবং প্রকৃত আয় যোগ করেই পরিবারের মোট আয়ের হিসাব করা হয়। এই মোট আয় থেকেই পরিবার তার সব ধরনের ব্যয় নির্ভর করে এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় ও বিনিয়োগ করে। এই জায়গাটা বইয়ের ভিতর তোমরা একটু আন্ডারলাইন করে রাখো, কারণ এই ছোট্ট প্রশ্নটা অনেক সময় আসে, মোট আয় কাকে বলে। এবার আসি আমরা পরিবার আমাদের আছে তার যে পারিবারিক ব্যয়। আমরা পারিবারিক ব্যয় করতে গেলে কি কি জিনিসের দিকে আমাদের আসলে খেয়াল করা উচিত এবং কোন জিনিসগুলোর উপরে আমাদের বোঝা উচিত যে আমরা কিভাবে কোনটা ব্যয় করব। দেখো, পরিবারের যে ব্যয় সেটা জীবনযাত্রার এবং জীবিকার মানের উপরে নির্ভর করে। এই বিষয়গুলো আসলে নির্ভর করে কিসের উপরে? প্রথমেই নির্ভর করে
পরিবারের সদস্য সংখ্যা। একটা পরিবারের সদস্য সংখ্যা বেশি হলে তাদের অর্থ ব্যয় যত হবে, একটা ছোট পরিবারের অর্থ ব্যয় সে তুলনায় কিন্তু কম হওয়াই স্বাভাবিক। তবে অনেক সময় ব্যতিক্রমও হয়। পরিবারের আয় বেশি হলে সদস্য সংখ্যা যদি অধিক হয় এবং কম আয়ের পরিবারের সদস্য সংখ্যা যদি কমও হয়, তবে উভয় পরিবারের মাথাপিছু ব্যয় কিন্তু সমান হবে। যেমন ধরো, একজনের যদি 3টি বাচ্চা থাকে, একই আয়ের যদি দুটো পরিবার হয়, একটা পরিবারে 1টি বাচ্চা আর আরেকটা পরিবারে 3টি বাচ্চা, তারা যদি একই আয়ের হন, তাহলে কি হবে? যার 3টা বাচ্চা তার খরচটা বেশি হবে, কারণ সদস্য সংখ্যা বেশি। আর যার এক বাচ্চা, তার সদস্য সংখ্যা কম হওয়ায় তার আয়টা বেশি থাকবে। কিন্তু আবার যদি এমন হয় যে দুটা পরিবারেরই একটা একটা সন্তান, কিন্তু একজনের আয় কম এবং আরেকজনের আয় বেশি, তাহলে যে আয় থাকুক না কেন তাদের নিজ নিজ আঙ্গিক কিন্তু একই রকম অবস্থায় অবস্থান করবে। জীবনযাত্রার মান। জীবনযাত্রার মান কিন্তু উন্নত হলে পারিবারিক ব্যয় বেশি হবে। এ কারণে একটা নিম্নবিত্ত পরিবার অনেক কম আয় দ্বারাও চাহিদা পূরণ করতে পারে। উচ্চবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের জীবনযাত্রা আলাদা হয়ে থাকে। যেমন ধরো যে আমাদের এলাকা ভিত্তিক কিন্তু জীবনযাত্রার মান আছে। তোমরা খেয়াল করো, একটু করলেই দেখবে যে আমরা যারা ডি ব্লকে থাকি বা ই ব্লকে থাকি, তাদের জীবনযাত্রার মান একরকম। যারা আমাদের একটু মেইন রাস্তার দিকে এ ব্লক বি ব্লকে থাকে, তাদের জীবনযাত্রার মান একরকম। বড় রাস্তার ওই পারে যদি চলে যাও, তাহলে জীবনযাত্রার মান আরেক রকম। আরও যদি স্পষ্টভাবে বুঝতে চাও, তাহলে দেখো ডিওএইচএস এর ভিতরের জীবনযাত্রার মান আর আমাদের জীবনযাত্রার মানের অনেক পার্থক্য আছে। এই যে পার্থক্য, এই জীবনযাত্রার মানটা তুমি কোথায় থাকবে এবং তোমার আয় অনুযায়ী কিন্তু তোমাকে তোমার জীবনযাত্রার মানকে নির্ধারণ করতে হয়। পরিবারের আয়ের উপর ব্যয় নির্ভর করবে, এটাই স্বাভাবিক। আয় যদি কম হয়, তাহলে চাহিদা যদি বেশি থাকে, তবে সেই ক্ষেত্রে সচেতনভাবে অর্থ ব্যয় করতে হবে, যে চাহিদা যেহেতু বেশি। আর যদি চাহিদা কম থাকে, তাহলে সেখানেও একটু দেখে ব্যয় করার প্রয়োজন আছে। বাসস্থান। একটা পরিবার যদি গ্রামে বসবাস করে, তার যে আয় হবে, সেই আয়টা থেকে অল্প ব্যয় করলেই কিন্তু তার চলে যাবে। কিন্তু যখন সে শহরে থাকবে, তখন কিন্তু তার বাসা ভাড়া, জিনিসপত্রের দাম তুলনামূলক অনেক বেশি হয়। তাহলে সেই ক্ষেত্রে বাসস্থানের ব্যাপারটা কিন্তু অনেক বড়ভাবে ডিপেন্ড করে তোমার পরিবারের ব্যয়ের জন্য। ওই যে বললাম, ডিওএইচএস এর থেকে যে ব্যয়টা করতে হয়, এই আমাদের এদিকে থেকে কিন্তু সেই ব্যয়টা করতে হয় না। যোগাযোগ। পরিবারের বেশিরভাগ সদস্য যদি চাকরি বা পড়াশোনা করে, তাহলে সেই খাতে ব্যয় বেড়ে যাবে। আবার বাসস্থান থেকে কর্মস্থলের দূরত্বও যদি বেশি হয়, তাহলে সেই খাতেও ব্যয় বাড়বে। অতএব তোমরা যারা আমাদের কলেজে ভর্তি হয়েছো, যাতায়াতের সুবিধার্থে তোমাদের আসা যাওয়ার খরচটা হয় না, হেঁটে আসতে পারো, সময়ও বাঁচে, তাহলে পরিবারের যে ব্যয়টা সেটা তোমরা এখানে কমিয়ে ফেলতে পেরেছো। চিত্ত বিনোদন। ব্যয় করার সময় পরিবারের প্রয়োজনীয় চাহিদার সঙ্গে চিত্ত বিনোদনের কথাও কিন্তু মনে রাখতে হবে। এই খাতেও আয়ের একটা উল্লেখযোগ্য অংশ খরচ হতে পারে। আমরা এই চিত্ত বিনোদন বলতে শুধুমাত্র যে সিনেমা দেখা বা বাইরে কোথায় যাওয়া, আউটিং করা, এটাই বলবো না। আমরা বছরে যদি পরিবার থেকে সবাইকে নিয়ে যদি একটা জায়গায় যাওয়া যায়, সেখানে গেলে কি হয়, মন বড় হয়। তোমরা জানো কিনা জানি না, আমরা সাধারণত বেড়াতে গেলে কোথায় যাই? কোনো পরিবারে যাই, হয় দাদা বাড়ি, নয় নানা বাড়ি, না হলে মামা বাড়ি, চাচা বাড়ি, এই জায়গাগুলোতে যেয়ে থাকি যেখানে পরিবারই থাকে। আমরা এই পরিবারগুলো সবগুলো একসঙ্গে হয়ে যদি আমরা একটু অন্য কোথাও বেড়াতে যাই, যেখান থেকে কিছু জ্ঞান অর্জন করতে পারি, তাহলে কিন্তু মনটা বড় হবে, তোমাদের গণ্ডিটা বেড়ে যাবে। গণ্ডি বাড়ানোর জন্যই কিন্তু
প্রয়োজন আছে। আমরা যদিও শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা সফর করি, যদিও গত 2 বছর ধরে সম্ভব হচ্ছে না, কবে হবে জানি না, তবে আমরা নিজেরা পারিবারিকভাবে যদি চিত্ত বিনোদনের চেষ্টা করতে পারি তাহলে খুব ভালো হয়। পরিবারের মূল্যবোধ এবং লক্ষ্য। এক এক পরিবারের এক এক বিষয়ের মূল্য দেয়। যেমন যে পরিবারে বিষয়টির মূল্য দেয় তার উপর আবার কোনোটার ব্যয় নির্ভর করে সেটার উপরে। যেমন শিক্ষাকে যেই পরিবার বেশি দিবে তাকে শিক্ষাক্ষেত্রে বেশি খরচ করবে। কেউ যদি বিনোদনকে বেশি মূল্য দেয় তাহলে সে বিনোদনকে বেশি সেই ব্যাপারে খরচ করবে। ব্যক্তিগত অভ্যেস। পরিবারের সদস্যদের বিভিন্ন রকম অভ্যেস থাকতে পারে, যেমন বই পড়া, ভ্রমণ করা, পাখি পালা, বাগান করা, অনেক ধরনের কিন্তু অভ্যেস থাকতে পারে। এই সব অভ্যেসে সদস্যদের কিন্তু মানসিক তৃপ্তি থাকে এবং সেই তৃপ্তিকে বাড়াতেও সাহায্য করে। এই অভ্যেসের জন্য কিন্তু অর্থ ব্যয় হতে থাকে এবং হয়েও থাকে, এবং তার জন্য একটা কিছু বরাদ্দ থাকার প্রয়োজন আছে। আমি জানি না আজকাল কেউ সত্যিকার অর্থেই কেউ যায় কি না বই মেলায় বই কেনার জন্য। আমি যতবারই গিয়েছি অধিকাংশই দেখেছি শুধু বইয়ের জায়গাগুলোতে ঘুরতে, বই আমি কমই কিনতে দেখেছি। কিন্তু যদি যারা বই পড়তে আগ্রহ থাকে তারা যদি বই কিনে থাকে তাহলে অবশ্যই সেই বইটা তার মনের তৃপ্তিকে সাহায্য করে। আর বই এমনই একটা জিনিস, সে একটা বিরাট বন্ধু, যে বন্ধু কখনো প্রতারণা করে না, সেই বন্ধু কখনো মিথ্যা বলে না। বই হচ্ছে সেই প্রকৃত বন্ধু। আচ্ছা, এবার দেখো আমরা আরেকটা পাঠ পড়ব। সেই পাঠ হচ্ছে বাজেট। বাজেট শুনলেই মনে হয় জুন মাসে বাজেটের কথা শোনা যাবে, জুলাই মাসে কি হবে, বাজেট ঘোষণা হবে, তাই না? কিন্তু এখন সেই বাজেটটাকে শুধু সরকারই করবে না, আমার পরিবারও আমার বাজেটের প্রয়োজন আছে। এবং প্রতিটা ক্ষেত্রে যদি বাজেট করা যায় তাহলে অর্থকে সাশ্রয় করা যায়, অর্থকে ঠিক মতন কাজে লাগানো যায়, অপচয় রোধ করা যায় এবং তৃপ্তি পাওয়া যায়। এখন দেখো যে বাজেটটা কি। অর্থ পরিকল্পনার প্রধান কৌশল হলো বাজেট। নির্দিষ্ট সময়ে আয় অনুযায়ী ব্যয় এবং সঞ্চয় করার পূর্ব পরিকল্পনাকে বাজেট করে। অর্থাৎ আমরা বলতে পারি বাজেট হলো পরিবারের আয়কে প্রকৃত চাহিদা অনুযায়ী ব্যয় করা। একমাত্র বাজেটই পারে আয় ব্যয়ের সমতা বিধান করতে। সুতরাং পরিবারের লক্ষ্যসমূহ অর্জন করার জন্য সীমিত সম্পদ ব্যবহারের যে ভবিষ্যৎ পরিকল্পনা তাকেই আমরা বাজেট বলবো। বাজেটের কিছু প্রকারভেদ আছে। কি কি প্রকারভেদ আছে? সুষম বাজেট, যেটা আয় ব্যয়ের সমতা রক্ষা করে। যে বাজেট করা হয় তা সুষম বাজেট। কি হবে? আয় এবং ব্যয়ের সমতা রক্ষা করবে। উদ্ভূত বাজেট, আয়ের অপেক্ষা ব্যয় যদি কম হয় তখন তাকে আমরা উদ্বৃত্ত বাজেট বলবো। আর ঘাটতি বাজেট, যখন আয়ের অপেক্ষা ব্যয় বেশি হয়ে যাবে তখন তাকে আমরা ঘাটতি বাজেট বলবো। এই তিনটা বাজেট আমাদের সরকার দেশের জন্য যে বাজেট প্রণয়ন করে তা সুষম, ঘাটতি এবং উদ্বৃত্ত যে কোনো প্রকারের হতে পারে। কিন্তু পারিবারিক বাজেট সাধারণত সুষম হওয়া উচিত এবং যে কোনো মূল্যেই তাকে সুষম রাখতে চেষ্টা করা উচিত। তবে উদ্বৃত্ত বাজেট সবচেয়ে উত্তম, কারণ এই বাজেটগুলো পরিবারের ভবিষ্যতের জন্য কিছুটা হলেও সঞ্চয় করে রাখতে পারে। সময়ের দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু বাজেটকে মেয়াদি করা যায়, যেমন দৈনিক বাজেট, সাপ্তাহিক বাজেট, মাসিক বাজেট এবং বার্ষিক বাজেট। যেমন দৈনিক বাজেট হচ্ছে সারাদিনে আমি যদি চিন্তা করে থাকি যে আমি অ্যাজ এ স্টুডেন্ট আমি 20 টাকার বেশি সারাদিনে কোনো অবস্থাতেই খরচ করব না। আমি হেঁটে যেহেতু প্রতিষ্ঠানে যাই আর আমার টিফিন খাওয়া
আচ্ছা ঠিক আছে, টিফিনটা আমি বাসা থেকে নিয়ে যেতে পারি, তাহলে আমার প্রতিদিনের 20 টাকার থেকেও আমি কিছুটা বাঁচাতে পারবো। সাপ্তাহিক বাজেট, সপ্তাহে যারা আয় করেন সপ্তাহে, তাদের সাপ্তাহিক বাজেট করার প্রয়োজন আছে। যারা মাসিক বেতনভুক্ত তারা মাসিক বাজেট করে থাকেন, আর যারা ব্যবসায়ী তারা একটা বার্ষিক বাজেটও কিন্তু করেন, সারা বছর কি কি খরচ হবে তারপর একটা বাজেট তিনি করে থাকেন। এখন বাজেটের সুবিধা, বাজেট করলে কি সুবিধা আছে? বাজেটের মাধ্যমে দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জন করা যায়। আমরা লক্ষ্য কাকে বলে, লক্ষ্য যে 3টা স্টেপ ছিল আমরা জানি, তার মধ্যে দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জন করতে বাজেট অবশ্যই প্রয়োজন আছে। বাজেট পণ্য ক্রয়ের ক্ষেত্রে সময় ও শ্রম হ্রাস করে। এটা সীমিত আয়ের মধ্যেও পরিবারের সদস্যদের চাহিদা পূরণ করতে সাহায্য করে। কিভাবে সাহায্য করে? যাদের সীমিত আয় তারা যদি বাজেট করেন, তখন বাজেটের মাধ্যমে তারা তাদের চাহিদাগুলো সময়ের প্রেক্ষিতে পূরণ করে থাকেন। বাজেটের মাধ্যমে সঞ্চয়ের অভ্যেস হয়। আমরা প্রতি মাসে যদি একটা নির্দিষ্ট অর্থ সঞ্চয় করি, তাহলে আমরা বাজেটের থেকে আমরা সঞ্চয়ের অভ্যেস করতে পারব। পরিবারের মান মূল্যবোধ বজায় রেখে লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে কিন্তু বাজেট। পরিবারের মান এবং মূল্যবোধ নির্ভর করে কিসের উপর? আমরা অনেকবার বলেছি, এবং সেটাকে বজায় রেখেই লক্ষ্যতে পৌঁছাতে হয়, এবং সেখানে বাজেট আমাদেরকে সাহায্য করে থাকে। অনিয়মিত আয়ের সঙ্গে নিয়মিত ব্যয়ের ভারসাম্য রক্ষা করা যায়। বাজেট পরিকল্পনা পরিবারের আয়ের ব্যাপারে সচেতনতা হতে সাহায্য করে। কিভাবে? একটা পরিবার কত টাকা আয় করে, যখন বাজেট হয় তখন কিন্তু সেই জিনিসটা বের হয়ে আসে, তখন আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখেই বাজেট তৈরি করা হয়, ব্যয়টা নির্ধারিত হয়। বাজেট অর্থ ছাড়াও অন্যান্য সম্পদ ব্যবহারের দিক নির্দেশনা দেয়। যেমন বাজেট যদি নাকি আর্থিক আয় কম, তখন বাজেটে যে কিন্তু তারা চেষ্টা করে যে ছোটদেরকে যদি বড়রা পড়ায় তাহলে কিছুটা পয়সা সাশ্রয় করা সম্ভব। বাজেটের সীমাবদ্ধতা আছে কিছু। কি সীমাবদ্ধতা? বাজেট অপর্যাপ্ত আয়কে পর্যাপ্ত আয়ে পরিণত করতে পারে না, আর বাজেট ব্যক্তির পছন্দকে সীমাবদ্ধ করে। কি করে? অপর্যাপ্ত আয়কে কিন্তু পর্যাপ্ত আয়ে পরিণত করতে পারে না, কিন্তু বাজেট ব্যক্তির পছন্দকে সীমাবদ্ধ করতে পারে। বাজেট প্রণয়নের সময় কিছু বিবেচ্য বিষয় আছে। কি? বাজেট তৈরির সময় কতগুলো বিষয় বিবেচনা করতে হয়, যেমন বাজেটে তালিকা ভুক্তি, প্রতিটা দ্রব্যের মূল্য নির্ধারণ করে মোট মূল্য বের করতে হয়। পরিবারের সদস্যদের প্রয়োজনীয় দ্রব্যের তালিকা তৈরি করে নিতে হবে। বাজেট তৈরির সময় পরিবারের সকলের মতামত জানতে হয়। যে সময়ের বাজেট করা হবে সেই সময়ের আয়ের হিসাব করতে হয়। আনুমানিক আয়ের সাথে সম্ভাব্য ব্যয়ের সমতা রক্ষা করতে হয়। বাজেট পরিকল্পনায় সঞ্চয়ের ব্যবস্থা থাকতে হবে। সবশেষে কি? বাজেট পরিকল্পনাটি পরীক্ষা করে দেখতে হবে যেন তা সব দিক থেকে বাস্তবমুখী হয়। কয়েকটি বিষয়ের উপর ভিত্তি করে বাজেট বাস্তবমুখী করা যায়, যেমন প্রত্যেক সদস্যের প্রয়োজনগুলোর দিকে যদি খেয়াল রাখা যায়, জরুরি অবস্থায় মোকাবেলার জন্য যদি কিছু করে রাখা যায়, কিছু বাড়তি অর্থ সবসময় যদি হাতে রাখা যায়, এবং দীর্ঘমেয়াদী লক্ষ্যের প্রতি যদি খেয়াল রাখা যায়, তাহলে কিন্তু আমাদের পক্ষে সম্ভব হয় বাজেট প্রণয়নে, যে কিভাবে আমরা বাজেট প্রণয়ন করব।
বাজেটের কিছু নির্দিষ্ট খাত আছে। খাতগুলো কি? বাজেটের খাতগুলো হচ্ছে আমরা প্রতিনিয়ত যে আমাদের মৌলিক চাহিদা সেগুলোর পাশাপাশি কিছু বাড়তি জিনিস আছে। আমরা জানি আমাদের মৌলিক চাহিদা কি? অন্ন, বস্ত্র, বাসস্থান, তারপরে চিকিৎসা এবং শিক্ষা। আসি তাহলে বাজেটের খাত কি কি হবে। বাজেট প্রস্তুত করার সময় কোন কোন খাতে অর্থ ব্যয় করতে হবে সেগুলো কিন্তু ঠিক করে নিতে হবে। প্রত্যেকটা পরিবারের চাহিদা একরকম নয়, আমাদের এটা মাথায় রাখতে হবে এবং সেই জন্য প্রতি খাতগুলো পরিবারের প্রায় এক, তবে কিছু কিছু খাত আছে একই রকম হবে। সেগুলো কি? এক হচ্ছে খাদ্য, যেমন মাসের বাজার, চাল, ডাল, তেল, নুন, লবণ, চিনি, মশলা, বিভিন্ন জিনিস আছে যা দৈনন্দিন বাজার, আবার আছে মাছ, মাংস, এগুলো। এই খাদ্য কিন্তু প্রতিটা পরিবারেই আছে। পোশাক, দৈনিক যে পরিধেয় বস্ত্র আছে, স্কুল কলেজের ড্রেস আছে, অনুষ্ঠান আছে, বিভিন্ন রকম আছে, সেই জিনিসগুলো, সেই পোশাকগুলো আছে, প্রত্যেক পরিবারেই আছে। বাসস্থান, যদি নিজ বাড়ি থাকে তাহলে তার মেরামত, বিদ্যুৎ বিল, এগুলো আছে। আর যদি ভাড়া বাসায় হয় তাহলে ভাড়া বাসার পাশাপাশি গ্যাস, বিদ্যুৎ, পানীয় দিতে হবে, সার্ভিস চার্জও দিতে হবে, সেটা আছে। এই যে তিনটা আমাদের মূল বেসিক, এটা সব পরিবারেই আছে। আর আছে শিক্ষা, স্কুল কলেজের বেতন, বই, খাতা, কলম, পেন্সিল, গৃহশিক্ষকের বেতন, এই জিনিসগুলো, বা টিউশন ফি, যে কোচিং ফি, সেগুলোর জন্য কিন্তু আমাদের শিক্ষা। আর আছে চিকিৎসা। চিকিৎসা কম বেশি তো সবারই প্রয়োজন হয়। চিকিৎসকের ফি আছে, ওষুধ আছে, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা আছে, এই পথ্যের ব্যাপার থাকে। এই চিকিৎসারও কিন্তু একটা আলাদা খরচ আছে। এছাড়া আছে কি? যাতায়াত ব্যবস্থা করা। যাতায়াত কি? রিক্সা আছে, বাস আছে, ট্রেন আছে, গাড়ি আছে, যেটা দিয়ে তুমি ব্যবহার করো না কেন। যোগাযোগ ব্যবস্থা, যেমন টেলিফোন বিল, আজকাল মোবাইল এবং ইন্টারনেট তো হামেশাই প্রয়োজন, এই যোগাযোগ ব্যবস্থার এটা প্রয়োজন আছে। পত্রিকা আছে, যদিও আজকাল আমরা পত্রিকাটা খুব বেশি আমরা ব্যবহার করি না, কিন্তু পত্রিকা এমন একটা জিনিস যা চোখে দেখা হয় এবং পত্রিকাটা খুব ভালোভাবে পড়া যায়। তাহলে পত্রিকার ভিতরে পাক্ষিক আছে, মাসিক আছে, সাপ্তাহিক আছে এবং ডেইলিও আছে। দান এবং জাকাত, আমরা মুসলমান হিসাবে জাকাতটা দিয়ে থাকি, অন্যরা হয়তো দান করে থাকেন। মানুষের যে দান, প্রতিষ্ঠানের জন্য যে দান, এই দানগুলো দেওয়া হয়ে থাকে। এবং সর্বশেষ সঞ্চয়, ব্যাংকে কিছু সঞ্চয় করা হয় বা বীমা করা হয় বা শেয়ার ক্রয় করা হয় ভবিষ্যতের জন্য। এই বাজেটের এই খাতগুলো কিন্তু আমাদের খুব জরুরি। এই 11টা খাতকে যদি মাথায় রেখে বাজেট করা যায় তাহলে বাজেটটা পরিপূর্ণ হতে পারে। এখন দেখো, এই বাজেট কিন্তু আমরা দুইভাবে করতে পারি। একটা করতে পারি লিখিতভাবে, একটা করতে পারি মৌখিকভাবে। কাগজে কলমে লিখে যে পরিকল্পনা করে যে বাজেট তৈরি করা হয় তাকে লিখিত বাজেট বলে। আর যেটা আমরা মৌখিকভাবে করে থাকি, না লিখে, পরিকল্পনা না করে, যেটা আমরা নিজেরা করে থাকি, সেটা হচ্ছে কি মনে মনে করলাম, মৌখিকভাবে করলাম, সেটা হচ্ছে আমাদের মৌখিক বাজেট। এই হচ্ছে আমাদের বাজেটের খাতগুলো। এবার আসি আমরা আমাদের বাজেট করতে যে আয়টা লাগে, সেই আয়কে আমরা কিভাবে, পরিবারের এই আয়টাকে আমরা বৃদ্ধি করতে পারি। তাহলে আয় বৃদ্ধির উপায়গুলো কি হতে পারে, কোন কোন জায়গায় কি কি উপায় নিলে আমরা পারিবারিক আয় বাড়াতে পারি। যেমন ধরো, গৃহস্থালির যে শ্রম আছে সেটা দিয়ে, যেমন শ্রম, বুদ্ধি, দক্ষতা দ্বারা পরিবারের আয় বাড়ানো যায়। যেমন দর্জির কাছে জামা কাপড় সেলাই করতে না দিয়ে তুমি নিজেই সেলাই করে নিতে পারো, তোমার দক্ষতা, তোমার জ্ঞান কাজে লাগিয়ে সেলাই করে নিতে পারো, তুমি বাঁচাতে পারো টাকা। ছোট ভাই বোনদেরকে তুমি যদি পড়িয়ে দাও বা তাহলে সেই ক্ষেত্রে টিউশন ফি কিছুটা কমানো যেতে পারে। এইভাবে কিন্তু আমরা আয় বাড়াতে পারি। দ্বিতীয় হচ্ছে গৃহস্থালির মূলধন দ্বারা। গৃহস্থালী যে সম্পদের সুষ্ঠু ব্যবহার আছে, আমরা তার প্রকৃত এবং মানসিক আয় বাড়াতে পারি। ঘরে যে সেবা সামগ্রী ব্যবহার করা হয়, যেমন ফ্রিজ, টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ,
বিভিন্ন জিনিসে আমরা ব্যবহার করি, তা দিয়ে আমরা গৃহস্থালির মূলধন ব্যবহার করি এবং তার যত্ন সংরক্ষণের মাধ্যমে মানসিক আয় পাওয়া যাবে। ফল শাকসবজি উৎপাদন করতে পারি। আমরা আজকালকার একটু আগেও বলেছি নিজেরাও অনেক বাসায় করি, এটাও করতে পারি। তবে আমরা এই আয়গুলো বাড়াতে পারি। আমরা শহর অঞ্চলে কিন্তু বারান্দায়, বাড়ির ছাদে বিভিন্ন টব লাগিয়ে গাছ লাগাতে পারি। পশু পাখি পালন করতে পারি। গ্রাম অঞ্চলে যদিও খুব সহজ পশু পাখি পালন করা, হাঁস মুরগি, কবুতর, কোয়েল পাখি, ছাগল, গরু সবই পালন করা যায়, কিন্তু শহর অঞ্চলে যদিও এটা করা সম্ভব নয়। তবে যদি শহরে তোমার সুযোগ থাকে তাহলে তুমি করতে পারো। সঞ্চয়কে উৎপাদনমুখী করতে পারো, যেমন অর্থ সঞ্চয়ের মাধ্যমে আয় বৃদ্ধি করা যায়। বিনিয়োগের ক্ষেত্রে পরিবর্তন করে সেখানে বেশি মুনাফা পাওয়া যায়, বিনিয়োগ করে আয় বাড়ানো যায়। তাছাড়া ঋণ গ্রহণ করে অথবা সঞ্চিত অর্থ ব্যয় করেও বর্তমান চাহিদা পূরণ করা যেতে পারে। সরকারি সুযোগ সুবিধা গ্রহণ, আমরা আগেও বলেছি সরকারি সুযোগ সুবিধা গ্রহণ করলে আমাদের খরচটা কমে যাবে, স্বাভাবিকভাবেই আয়টা থেকে যাবে। মূল্য হ্রাসের সুযোগ গ্রহণ, বলেছিলাম আমরা একটু আগেও যে যখন কোনো কিছু বলা হয় যে সেল দিচ্ছে বা রাসমূল্যে বিক্রি করছে, 50%, 70% সেল দিচ্ছে, আমরা সেখান থেকে তখন সেই কাপড়গুলো নিতে পারি বা সেই জিনিসগুলো ক্রয় করতে পারি। গৃহে ব্যবস্থাপনার দ্বারা যেটা করতে পারি সেটা হচ্ছে সম্পদের যে সঠিক এবং উদ্দেশ্যমূলক ব্যবহার আমরা অপচয় রোধ করতে পারি এবং গৃহস্থালির কার্যক্রম পরিকল্পিত উপায়ে যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে গৃহের যে শ্রম আয় রয়েছে তার অবদান রাখা যেতে পারে। যেমন পুষ্টির মান বজায় রেখে মেনু তৈরি করা, আবার ব্যবস্থাপনার যে অঙ্গ এর দ্বারাও আমরা প্রকৃত আয়ের উন্নতি সাধন করতে পারি। তাহলে আমরা বলতে পারি যে আমাদের অর্থ বৃদ্ধির উপায়গুলো, আমাদের এখানে 8টি পয়েন্ট আছে। এই 8টি পয়েন্টের মাধ্যমে আমরা অর্থ বৃদ্ধির একটা, আয় বৃদ্ধির একটা উপায় আমরা করতে পারি। আজকে তাহলে এই পর্যন্তই। 7ম অধ্যায়ের গৃহ সম্পদ ব্যবস্থাপনার অধ্যায়টা শেষ হলো, 3য় অধ্যায়। আগামী ক্লাসে আমি 2য় পত্র পড়াবো। 2য় পত্রের বইটাকে তোমরা সাথে রাখবে, খুবই প্রয়োজন, কারণ 2য় পত্রে কিন্তু কিছুদিনের মধ্যেই আবার সেকেন্ড অ্যাসাইনমেন্ট 2য় পত্রের উপর চলে আসবে। অতএব তোমরা আশা করছি পরবর্তী ক্লাসগুলোকে একটু মনোযোগ দেবে এবং সেই ক্লাসগুলোকে করে তোমরা সেকেন্ড অ্যাসাইনমেন্টের জন্য তৈরি করবে নিজেদেরকে। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, দোয়া করো যেন সবাই আমরা সুস্থ থাকতে পারি, সেই সাথে আমিও সুস্থ থাকতে পারি। তাহলে সবাইকে আল্লাহ হাফেজ।